মুভির শুরুতেই ডেনমার্কের বাইকিংদের সময় দেখা যায় সেখানে পাহাড়ের চূড়ায় এক দৈত্য তার ছেলের সাথে খেলা করছে। বাচ্চা ট্রোল তার বাবার সাথে অনেক আনন্দের সাথে খেলা করছিল। হঠাৎ সেই জায়গায় ডেনমার্কের একটি উপজাতির প্রধান তার দলবল নিয়ে চলে আসে। তারা সবাই মিলে ওই দৈত্যটাকে মারার পরিকল্পনা করে, কিন্তু তারা সেখানে আসার আগেই দূরে তাদের দেখে নেয় দৈত্যটা। এসব দেখে সে নিজের ছোট বাচ্চাকে বাঁচাতে তাকে কোলে করে দৌড়াতে থাকে আর সামনে গিয়ে সেই পাহাড়ের ঢালে তার বাচ্চাকে লুকিয়ে রাখে। তবে দৈত্যটা তাদের সাথে যুদ্ধ না করে সবাইকে ভয় দেখাতে থাকে যাতে তারা চলে যায়। তবে তার এমন চেষ্টায় কোনো কাজ হয় না। উল্টো সে প্রধান ও তার লোকেরা মিলে জ্বলন্ত মশাল জ্বালিয়ে দৈত্যটার উপর আক্রমণ করে আর ভয়ে দৈত্যটা তার ভারসাম্য হারিয়ে সে পাথরের উপর থেকে নিচে পড়ে যায়। এ সব কিছু ছোট ট্রোল লুকিয়ে দেখছিল। প্রধান পাহাড়ের পাশে আসলে সে ট্রোলকে দেখে ফেলে। সে তখন ট্রোলকে মারার জন্য তলোয়ার তাক করে, তবে ট্রোল অনেক ছোট থাকায় সে আর তাকে মারে না। তারপর সে প্রধান ও তার লোকজন সেখান থেকে চলে যায়। এরপর ছোট ট্রোল সে পাহাড় বেয়ে নিচে নামে আর সেখানে সমুদ্রের পাশে তার বাবার মৃতদেহ খুঁজে পায়। যদিও সে ছোট, তাও সে কাকশকুন্দের হাত থেকে তার বাবার মৃতদেহটা বাঁচাতে চায়, কিন্তু সে ছোট থাকায় সেটা পারে না। এজন্য সে তার বাবার তলোয়ারটা দিয়ে তার দেহটা টুকরো টুকরো করে আর সেই গুহায় তার বাবার মৃতদেহটা লুকিয়ে রাখে। এরপর থেকে সে গুহায় সে একা থাকা শুরু করে। এইভাবে অনেক বছর কেটে যায়। সে ছোট্ট ট্রোল অনেক বড় হয়ে গেছে, তবে এখনো সে যখন তার বাবার সে মৃতদেহ ও খুলিটা দেখে সে কান্নায় ভেঙে পড়ে আর নিজের বাবার কথা বারবার মনে পড়ে যায়। এইদিকে সেই প্রধান তার লোকেদের এসে বলে সরাইখানা এখন একদম প্রস্তুত। অন্যদিকে ট্রোল, যে কিনা তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য এতদিন সে গুহায় লুকিয়েছিল, আজ সে তার কাজের জন্য ওই গুহা থেকে বেরিয়ে এসেছে। সেদিন সন্ধ্যাবেলা সেখানকার সব ভাইকিং যোদ্ধারা ওই সরাইখানার মধ্যে গিয়ে যুদ্ধে জয় হওয়ার জন্য আনন্দ করতে থাকে। আর কিছুক্ষণ পর ট্রোল ওই জায়গায় চলে আসে। এসেই সে ওখানে থাকা প্রহরীর উপর আক্রমণ করে আর তাকে সেখানেই মেরে ফেলে। তারপর সে ওই সরাইখানার মধ্যে ঢুকে পড়ে আর সেখানে থাকা সব ভাইকিং যোদ্ধাদের অনেক ভয়ানকভাবে মেরে ফেলে। আর কিছু সময় পর সে ভাইকিংদের প্রধান তার লোকেদের নিয়ে সেখানে আসে, কিন্তু ভিতরের দৃশ্য দেখে সে অবাক হয়ে যায়, কারণ সব ভাইকিং যোদ্ধাদের মৃতদেহগুলো সব জায়গায় ছড়ানো ছিটানো ভাবে পড়ে আছে। প্রধান তখন তার সেনাপতিকে বলে, এসব ঘটার সময় তুমি কোথায় ছিলে? উত্তরে কমান্ডো বলে, আমি তখন গ্রামে গিয়েছিলাম। এখান থেকে অনেকেই মদ খাওয়ার পর চলে গিয়েছিল, তবে আমি জানি না তারপর কে এসে এদেরকে এমন ভয়ানকভাবে মেরে ফেলেছে। তবে প্রধান এটা দেখে অবাক হয়ে যায় যে সেখানে থাকা কোনো মহিলা আর বয়স্ক মানুষের কোনো ক্ষতি করা হয়নি। এসব ঘটনার পর ভাইকিংদের নেতা বেশ অস্বস্তিতে পড়ে যায়। এর পরের দৃশ্যে গেটল্যান্ডের ভাইকিংদের দেখা যায়। সেখানকার নেতার নাম হলো লিও, আর লিও কোনো সাধারণ ভাইকিং না, সে একজন নামকরা ভাইকিং যোদ্ধা। সে সব জায়গায় তার জাহাজ নিয়ে চলাচল করে, সাথে বড় বড় সব জাহাজ থেকে মূল্যবান সব জিনিস লুট করে বেড়ায়। ঠিক এমন উদ্দেশ্য নিয়ে সে রওনা হয়, কিন্তু যাত্রার মাঝে সেখানকার আবহাওয়া অনেক খারাপ হয়ে যায়। তাই বাধ্য হয়ে তারা তাদের জাহাজটা ডেনমার্কের কাছে থামায়। অন্যদিকে ডেনমার্কের প্রধান কিছু যোদ্ধাদের নিয়ে আসে ওই পাহাড়ের কাছে। সেখানে গিয়ে সে ট্রোলকে যুদ্ধের চ্যালেঞ্জ জানিয়ে ডাকতে শুরু করে। তবে সে যখন সামনের দিকে এগিয়ে যেতে থাকে, ঠিক তখনই ট্রোল পিছন থেকে এসে গার্ডের মাথায় আঘাত করে। এতে সেই গার্ড সেখানেই মারা যায়। এসব দেখে প্রধান তার তলোয়ার দিয়ে দৌড়ে আসে সেখানে, কিন্তু ট্রোলের কাছে পৌঁছানোর আগেই সে ওখান থেকে পালিয়ে যায়। এটা দেখে ভাইকিংদের প্রধান বুঝে উঠতে পারে না কেন সে সরাসরি তার সামনে যুদ্ধ করতে আসে না, শুধু বারবার সে কেন তার রক্ষীদের এসে মেরে ফেলে। পরদিন গ্রামের সব লোকজন ওই মার্ডার হওয়া জায়গায় আসে। সেখানে নেতার স্ত্রী আসে আর নেতাকে বলে, এই গ্রামের অনেক যোদ্ধাই মারা গেছে, এখন তাদের ওই সব স্ত্রীদের কি হবে? তারা সবাই এখন একা হয়ে গেছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে কিছুদিনের মধ্যে এই গ্রামে শুধু বিধবারাই বেঁচে থাকবে, এখানে আর কোনো যোদ্ধাই বেঁচে থাকবে না। কিন্তু নেতার কাছে এসবের কোনো উত্তর নেই, না আছে কোনো সমাধান। এজন্য সে লজ্জায় চুপ হয়ে বসে থাকে। সেখান থেকে এসে তার স্ত্রী লিনার কাছে আসে, যে কিনা পাহাড়ের একদম বাইরে একা থাকে। সে লিনাকে বলে, তুমি নাকি জানো যে কে কিভাবে মারা যাবে, তাহলে আমায় বলো আমার স্বামী কিভাবে মারা যাবে। তখন লিনা বলে, তোমরা তো সবাই মিলে আমায় ওই গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছো, তাহলে এখন কেন আবার আমার কাছে সাহায্য চাইছো? তখন নেতার স্ত্রী বলে, তোমার সাথে যা হয়েছিল সেটা আমার কোনো হাত নেই। লিনা বলে, কিন্তু আমার এতে কিছুই যায় আসে না, তবে তোমার স্বামী ট্রোলের হাতে মারা যাবে না এটা নিশ্চিত। এসব শুনে নেতার স্ত্রী সেখান থেকে বাড়ি চলে আসে। এদিকে লিওর নেতৃত্ব অনুযায়ী তার লোকেরা তাদের জাহাজ নিয়ে ক্রমাগত যাতায়াত করতে থাকে। তারপর তারা তাদের জাহাজটি সেই জায়গায় এনে থামায় যেখানে ডেনমার্কের ওই উপজাতিরা বসবাস করছে। তাদের ড্যানিশ ভাইকিংরা দেখে নেয় আর বলে, এটা ড্যানিশ ভাইকিংদের জায়গা,
তাই তোমরা এখন এখান থেকে চলে যাও। এটা শুনে লিও বলে, আমি সেই বিখ্যাত ভাইকিং যোদ্ধা লিও। আমরা শুধুমাত্র কিছুদিনের জন্য এখানে বিশ্রাম নিতে এসেছি, আমাদের কোনো পরিকল্পনা নেই এখানে অভিযান করার। এটা শুনে সেই সৈনিক বলে, আমরা তোমার ব্যাপারে অনেক কিছুই শুনেছি, তাই তুমি আমার সাথে আসো, তোমায় আমাদের প্রধানের সাথে দেখা করতে নিয়ে যাব। এরপর তাকে সেই সৈনিক প্রধানের কাছে নিয়ে যায়। তাদের নেতা লিওকে দেখে অনেক খুশি হয়। প্রধান লিওকে বলে, তোমায় তো আমি শেষবার তোমার বাবার সাথে দেখেছিলাম, কিন্তু তখন তো তুমি অনেক ছোট ছিলে, তবে এখন তো তুমি অনেক বড় হয়ে গেছো। এটা বলে সে নিজের মাথা নত করে। সেই রাতে লিও ও তার লোকেদের জন্য সেই সরাইখানায় অনেক বড় আয়োজন করা হয়। এমনকি নেতার স্ত্রী লিওকে ড্রিঙ্কস সার্ভ করে। রাতের খাওয়া দাওয়া শেষ করে সবাই কথা বলছিল। তখন লিও জিজ্ঞেস করে, এখানে এত বিধবা কেন? এসব শুনে প্রধান লিওকে বলতে থাকে কিভাবে ট্রোল তার অনেক যোদ্ধাদের মেরে ফেলেছে। তখন লিও রেগে যায় আর বলে ওঠে, যদি ওই ট্রোল রোজ রাতে এখানে এসে হামলা চালায়, তাহলে আমি আর আমার সৈন্যরা তাকে এবার শেষ করে ফেলবই। সেই রাতে পার্টি শেষ হলে লিও তার স্ত্রী আর বাকিরা সেখান থেকে নিজেদের বাড়িতে চলে যায়, কিন্তু লিও আর তার কিছু সৈনিক সেখানে থেকে যায়। আর ঠিক গভীর রাতে ট্রোল সেখানে আসে, আর সে এসে ওই সরাইখানার চারপাশটা খুব ভালো করে ঘুরে দেখে। তারপর সে ওই সরাইখানার দিকে যেতে থাকে আর দরজার ফাঁক দিয়ে দেখে ভিতরে থাকা ভাইকিংরা কি স্থানীয় নাকি বাইরে থেকে এসেছে। এদিকে লিও আর তার সাথীরা বুঝে যায় ট্রোল সেখানে এসে গেছে, তাই সবাই রেডি হয়ে যায় যুদ্ধ করার জন্য। ঠিক তখনই ট্রোল বুঝে যায় ওই ভাইকিংরা স্থানীয় নয় আর তারা যুদ্ধের জন্য রেডি হচ্ছে। তখন দৈত্যটা সে দরজার সামনে গিয়ে বন্ধ দরজার উপর মূত্রত্যাগ করে। তবে এটা শুনে যোদ্ধারা ছুটে আসলে তখন দৈত্যটা রাতের অন্ধকারে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। পরদিন সবাই এটা ভেবে অবাক হয়ে যায় যে ওই দৈত্যটা তাদের কোনো ক্ষতি করে না, শুধুমাত্র দরজায় মূত্রত্যাগ করে সেখান থেকে চলে গেছে। এরপর লিও ও তার সাথীরা সেখানকার কিছু উপজাতি যোদ্ধাদের নিয়ে ট্রোলকে খুঁজতে থাকে। তারা সবাই ওই দৈত্যটাকে মারতে চায়, কিন্তু অনেক খুঁজেও তারা কোথাও সে দৈত্যটাকে খুঁজে পায় না। এরপর সবাই আবার গ্রামে ফিরে আসে। লিও সেখান থেকে একা যায় লিনার সাথে দেখা করতে। লিনা একা একা থাকে ওই জায়গায়। লিও এসে তাকে বলে, আমি শুনেছি তুমি মৃত্যু আসার আগেই সেটা দেখতে পাও। উত্তরে মেয়েটি বলে, হ্যাঁ আমি দেখতে পাই। সে বলে, আমিও শুনেছি তুমি একজন বিখ্যাত ভাইকিং যোদ্ধা, তাহলে এখানে কি করছো? লিও লিনাকে বলে, আমি শুধু জানতে চাই যদি ওই দৈত্য আর মানুষের মধ্যে যুদ্ধ হয় তাহলে কত লোক মারা যাবে, আর আসল ব্যাপার হলো যুদ্ধে কি দৈত্যটা মারা যাবে। সে আরো বলে, এসব জানা আমার খুবই দরকার, কারণ আমি এখানকার সবাইকে বাঁচাতে চাই। এসব শুনে লিনা বলে, এতে আমার কিছু যায় আসে না, আমি তো এখানে একাই থাকি, তাই আমার তো মরার কোনো ভয় নেই। কিন্তু লিনা তাকে বলে, দৈত্যটা ঠিকই মরে যাবে, কিন্তু তার আগে অনেক ভাইকিং মারা যাবে, আর হতে পারে এই দেশটা রক্তে লাল হয়ে যাবে। আর লিনাও এটা মন থেকেই চাইছিল। লিও লিনার কাছ থেকে আরো কিছু জানতে যাবে, ঠিক তখনই তার সাথীরা এসে উপস্থিত হয়, কারণ তাদের সন্তান হওয়ার আগে সেখান থেকে চলে যেতে হবে। এজন্য একরকম বাধ্য হয়ে লিও ওখান থেকে ফিরে আসে। লিও ফিরে আসার পর প্রধানের কাছে যায় আর জিজ্ঞেস করে, দৈত্যটা কোনো শিশু, মহিলা বা বৃদ্ধকে মারছে কিনা। উত্তরে প্রধান বলে, না, সে কোনোদিনই তাদের হত্যা করেনি, শুধু সে ভাইকিং যোদ্ধাদেরই হত্যা করছে। লিও বলে, ওই দৈত্যটা অবশ্যই অনেক বুদ্ধিমান, তবে পুরুষদের মারার পিছনে হয়তো কোনো কারণ আছে। তখন নেতা বলে, প্রায় 20 বছর আগে আমরা একটা ট্রোলকে মেরে ফেলেছিলাম, এরপর আমি আর কাউকে এমনটা করতে দেখিনি, শুধু তুমিই এমন যে সাহসের সাথে এই কাজটা করতে চাইছো। এজন্য তুমি যদি কোনো কারণে ভয় পেয়ে যাও তাহলে যুদ্ধ করা বন্ধ করো। সেই দিন রাতে আবারও লিও ও তার সাথীরা ওই সরাইখানায় দৈত্যের জন্য অপেক্ষা করতে থাকে, আর শব্দ শুনে সবাই যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায়। কিন্তু বাইরে এলে আগের মতো এবারও তারা কাউকে দেখতে পায় না। সবাই তখন হতাশ হয়ে যায় আর সরাইখানার দিকে ফেরত যেতে থাকে। ঠিক তখনই দেখা যায় দৈত্যরা সেখানে একটা পাথরের পেছনে লুকিয়েছিল, আর সবাই চলে গেলে সে নিজের জায়গায় ফেরত চলে যায়। পরদিন সকালবেলা লিও আবারও লিনার কাছে আসে। সে লিনাকে জিজ্ঞেস করে কি করে ওই দৈত্যটা মারা যাবে, তবে লিনা কিছুই বলে না। উল্টো সে বলে, কেন তোমরা দৈত্যটাকে বিরক্ত করছো, তোমরা এখান থেকে চলে যাচ্ছ না কেন? উত্তরে লিও বলে, আমায় ওই দৈত্যটাকে মারতেই হবে। এসব শুনে লিনা লিওকে তার ঘরে নিয়ে আসে। সেখানে বসে লিনা জাদুর সাহায্যে কিছু একটা জানার চেষ্টা করতে থাকে, কিন্তু ঠিক তখনই লিও একটা শব্দ শুনতে পায়। বাইরে এসে দেখে দৈত্যটা পালিয়ে যাচ্ছে। এরপর লিও সে দৈত্যটার পিছু করতে থাকে, আর একসময় সে পাহাড়ে পৌঁছে যায় আর সেখানে গিয়ে দৈত্যটাকে ডাকতে থাকে। তখন লিনা বলে, ওই দৈত্যটা তোমার সাথে যুদ্ধ করতে চাইছে না, আর সেজন্যই তোমার উপর সে আক্রমণ করছে না। এসব শুনে লিও খানিকটা অবাক হয়ে যায়, আর সে লিনাকে একই প্রশ্ন করে আর বলে, কেন তাহলে এই দৈত্যটা এই জায়গায় ঘুরে বেড়াচ্ছে? তখন লিনা বলে, অহংকারী ভাইকিং নেতার ভাগ্নে এই নির্জন পাহাড়ে আমায় একা থাকতে বাধ্য করেছিল, আর সে আমার এই ঘরে এসেই মারা গিয়েছিল। তার মৃত্যুর জন্য সবাই আমায় দোষী ভাবে।
আর সেজন্য আমাকে ওই উপজাতি থেকে সবাই বের করে দিয়েছিল। আর তখন থেকেই আমি একা এই নির্জন জায়গায় থাকি। তবে সেখানে থেমেছিল না। এখানে রোজ রাতে ভাইকিং পুরুষরা আসতো আমার অসম্মান করতে। তবে সেই দৈত্যটা আসার পর থেকে আমার ঘরে কেউ আর আসতে সাহস পায় না। আর সেজন্য আমি চাই না ওই দৈত্যটা মরে যাক। লিও সেখান থেকে ফিরে নেতার কাছে যায় আর এইসব ঘটনা তাকে খুলে বলে। তবে এটা নিয়ে সে লিওকে কিছুই বলে না। লিও সেখান থেকে বাইরে তার সাথীদের কাছে যায়। সেখানে গিয়ে রাস্তায় সে কিছু বাচ্চাদের দেখে একজন প্রতিবন্ধী লোককে মারতে। লিও তাড়াতাড়ি গিয়ে ওই বাচ্চাদের সেখান থেকে তাড়িয়ে দেয়। তখন লোকটি বলে, আমার বাবা ওই দৈত্যটার বাবাকে মেরেছিল, আর তাই সেই ট্রোল আমার পরিবারের সবাইকে মেরে ফেলেছে। আর আমি এটা জানি ওই দৈত্যটা কোথায় আছে। তাই তোমরা যদি চাও ওই জায়গায় গিয়ে ওই দৈত্যটাকে মারতে পারো। এসব শুনে লিও তার যোদ্ধাদের নিয়ে সেই জায়গার উদ্দেশ্যে রওনা হয়। আর সবাই মিলে সে পাহাড়ের দিকে যেতে থাকে। সেই প্রতিবন্ধী লোকটা সবাইকে রাস্তা দেখিয়ে নিয়ে যায় আর সেখানকার তীরে নেমে ওই পাহাড়ে উঠতে শুরু করে। খুঁজতে খুঁজতে তারা সেই গুহায় ঢোকার রাস্তা খুঁজে পায়। একজন সেখানে নামতে গেলে তার পা পিছলে যায়। তবে সৌভাগ্যবশত অন্যরা তাকে ধরে ফেলে। এসব দেখে তারা সেই গুহার মধ্যে ঢোকার সাহস করে না আর সবাই মিলে সেখানে মূত্রত্যাগ করে। এরপর সবাই আবার নৌকা নিয়ে ফিরে যেতে শুরু করে। কিন্তু যাওয়ার পথে ওই দৈত্যটা ভাইকিংদের উপর হামলা করে আর যারা যারা তার গুহার দরজায় মূত্রত্যাগ করেছিল তাদের মারতে শুরু করে। তবে অন্য যোদ্ধারাও দৈত্যটার উপর আঘাত করতে থাকে আর এতে করে দৈত্যটা সেখান থেকে যেতে বাধ্য হয়। আর এইবারের মতো তারা কোনো মতে বেঁচে যায়। এরপর সবাই মিলে তাদের জায়গায় ফিরে আসে আর সারা রাত দৈত্যের জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু আজ রাতে সেই দৈত্যটা আর সেখানে আসে না। পরদিন লিও বাইরে বেরিয়ে দেখে দৈত্যটা এসে বাইরে থাকা সেই পঙ্গু সৈনিককে মেরে ফেলেছে। এটা দেখে লিও অনেক রেগে যায় আর সে আবারও সেখানে যাওয়ার জন্য তৈরি হয়। আর এবার তারা প্ল্যান করে সেই গুহায় ঢুকে তারা দৈত্যটাকে মেরে ফেলবে। প্ল্যান অনুযায়ী তারা দড়ির সাহায্যে ওই গুহার মধ্যে ঢুকে পড়ে। সেই গুহার মধ্যে তারা অদ্ভুত কিছু জিনিস সব জায়গায় ছড়ানো দেখতে পায়। একজন ভাইকিং ওই দৈত্যের বাবার সেই মাথার খুলিটা দেখে আর সেটার উপর সে মূত্রত্যাগ করে। তবে দৈত্যরা সেখানে না থাকায় তারা বেঁচে যায়। তবে কিছুক্ষণ পর সে ফিরে এসে দেখে তার বাবার মাথার খুলি সেখানে ভাঙা অবস্থায় পড়ে আছে। আর সে বুঝে যায় কেউ এখানে এসেছিল আর তার বাবার মাথার খুলির উপর মূত্রত্যাগ করেছে এটা বুঝতে পেরে সে অনেক রেগে যায়। আর সেই রাতে ভাইকিং যোদ্ধারা বিশ্রাম করতে থাকলে সেখানে দৈত্য চলে আসে আর সবার উপর ভয়ানক আক্রমণ করে। যারা তার বাবার মাথার খুলির উপরে মূত্রত্যাগ করেছিল তাদের সে নির্মমভাবে সেখানে মেরে ফেলে। আর দৈত্যের কাছে লিওর শক্তি কিছুই না। দৈত্য সেখানে থাকা সবকিছু ধ্বংস করতে থাকে আর দৈত্যটা সেখান থেকে যেতে গেলে লিও তাকে ধরে ফেলে আর তার হাতে একটা লোহার শিকল বেঁধে দেয়। তখন দৈত্য লিওকে ঘুষি দিয়ে ফেলে দেয়, কিন্তু অনেক চেষ্টা করেও সে শিকলটি আর খুলতে পারে না। তখন একজন যোদ্ধা দৈত্যের উপর তীর নিক্ষেপ করে, কিন্তু এতে তার কিছুই হয় না। এদিকে কোনো উপায় না পেয়ে দৈত্যটি তার হাতটাই কেটে ফেলে আর সেখান থেকে পালিয়ে সমুদ্রের দিকে যেতে থাকে। তবে এমন অবস্থায় সে আর এগোতে পারে না। সে ওই জায়গায় লুটিয়ে পড়ে আর সেখানেই দৈত্যটা মারা যায়। তবে এখানে এক অদৃশ্য শক্তি দেখা যায় যেটা কিনা দৈত্যটার মৃতদেহ সমুদ্রে টেনে নিচ্ছিল। পরদিন ভাইকিং নেতা সেখানে এসে মৃত যোদ্ধাদের জন্য শোক প্রকাশ করতে থাকে। এরপর সবার দেহ সেখানে পুড়িয়ে দেয়। তখন লিও তাকে বলে, তুমি আমায় অর্ধেক সত্যি বলেছিলে, তবে এখন তো ওই দৈত্যটা মারা গেছে, এজন্য পুরো সত্যি আমায় খুলে বলো। আর এখানেই সেই নেতা সত্যিটা বলে যে 20 বছর আগে কোনো কারণ ছাড়াই তারা সেই দৈত্যর বাবাকে মেরে ফেলেছিল আর সেজন্যই তাদের এই মূল্য দিতে হয়েছে। সেই দিন রাতে সবাই মিলে ওই দৈত্যের হাতটা ঝুলিয়ে ওই সরাইখানায় বসে পার্টি করতে থাকে। তারপর লিও লিনার কাছে আসে দেখা করতে। আর এখন লিনা লিওকে তার জীবনের একটা ঘটনা বলে। সে বলে, অনেক বছর আগে ওই দৈত্যটা আমার কাছে এসেছিল আর আমার সাথে রাত কাটিয়েছিল, কিন্তু তারপর সে আর কোনোদিন আমায় স্পর্শ করেনি। আর সেই দিনের পর থেকে ভাইকিংরা অদ্ভুতভাবে আর তাকে বিরক্ত করে না। সে আরো বলে, এই দৈত্যটা মোটেও খারাপ ছিল না, শুধুমাত্র অতীতের কষ্টগুলো সে বয়ে বেড়াতো। আর এসব বলতে বলতে তারা দুজন ঘনিষ্ঠ হয়ে যায়। তবে সেই রাতে দৈত্যের মা এসে সব ভাইকিংদের নির্মমভাবে মারতে শুরু করে আর সবাইকে মারার পর সে তার ছেলের ওই কাটা হাতটা সাথে করে নিয়ে যায়। আর সকাল হলে নেতা ভাবে ওই দৈত্য এখনো মরেনি আর সব মানুষকে সেই মেরেছে। এরপর সবাই মিলে সে সমুদ্রের পাশে চলে আসে আর সেখানে দৈত্যটাকে খুঁজতে শুরু করে। সেখানে তার একটা কাটা মাথা দেখে আর লিও বিশ্বাস করতে থাকে এখনো দৈত্যটা বেঁচে আছে। তাই লিও ওই সমুদ্রে ঝাঁপ দেয় আর সাঁতরে ওই গুহার মধ্যে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে লিও দৈত্যটার মৃতদেহ দেখে। তখনই পিছন থেকে দৈত্যের মা তার উপর হামলা করে আর লিওর গলা চেপে ধরে। লিও তখন পাশে থাকা একটা পাথর দিয়ে তার মাথায় আঘাত করে আর তার তলোয়ার দিয়ে সেখানে তাকে মেরে ফেলে। আর তখনই লিও দেখে একটা ছোট বাচ্চা ছেলে একটা তলোয়ার নিয়ে তার সামনে আসে। তাকে দেখে লিও বুঝে যায় এটা দৈত্যরই ছেলে। তখন লিও বাচ্চাটির হাত থেকে তলোয়ারটি ফেলে দেয় আর সেখান থেকে ফিরে আসে।
ফিরে এসে লিও সবাইকে বলে ওই দৈত্য ও তার পরিবারের সবাই মারা গেছে। সে সবার কাছ থেকে বিদায় নেয় আর ওখান থেকে যাওয়ার জন্য যাত্রা শুরু করে। যাওয়ার সময় সে লিনার কাছে আসে আর বলে যদি ভাইকিংয়ের লোকেরা জেনে যায় দৈত্যের একটা ছেলে আছে তাহলে তারা তাকে মেরে ফেলবে। তখন লিনাও তাকে কথা দেয় এই কথা শুধু তাদের দুজনের মধ্যেই থাকবে, আর সে ওখান থেকে চলে যায়। আর লিও সে ঘরের সামনে দৈত্য তার মায়ের জন্য কবর বানিয়ে দেয়, আর এসব সেই বাচ্চা ছেলেটি দূর থেকে দেখতে থাকে। বাচ্চাটির চোখে পানি চলে আসে। এরপর লিও তার সাথীদের নিয়ে জাহাজে করে সেখান থেকে চলে যায়। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই গল্পটি? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। ধন্যবাদ।